মেসেজে কাউকে সালাম দিয়ে ফোনটা পাশে রেখে বই হাতে নিয়ে পড়তে শুরু করলো সুরা। বই পড়ার এক পর্যায়ে মেসেজ টুং করে বেজে উঠল মেসেঞ্জারে। প্রায় 1 বছর পর সেই পরিচিত মানুষের মেসেজ দেখে আকাশের মেঘের মতো করে ভালো লাগার ভেলায় ভাসছে সুরার মন। শত অবহেলার পরেও মানুষটাকে ভুলতে পারেনি সুরা। তবে আজকে এক বিশেষ কারণে মানুষটাকে ব্লক লিস্ট থেকে আনব্লক করেছে সুরা। দেখা যাক কেন এতদিন পর আনব্লক করা হয়েছে। সাইফ মাহমুদ আইডি থেকে মেসেজের রিপ্লাই এসেছে, ওয়ালাইকুম সালাম, আপনি কেমন আছেন? সব ভাবনাগুলো কিছু সময়ের জন্য দূরে রেখে সুরা রিপ্লাই দিল, জি আলহামদুলিল্লাহ ভালো। আপনি? ভালো। তো কি মনে করে এতদিন পর আমাকে স্মরণ করা? বেশ কয়েকবার আপনি আমাকে বলেছিলেন আমার বিয়েতে যেন আপনাকে ইনভাইট করি, মনে আছে কি? তো আপনার বিয়ে কবে? ঠিক আগের মতোই আছেন আপনি মিস্টার নিরামিষ। এই 1 বছরে একটুও বদলাননি আপনি। ঠিক আগের মতোই ভাবলেশীনভাবে কথা বলছেন। নিজে নিজে কথাগুলো ভেবে একটা দীর্ঘশ্বাস ফেলল সুরা। তারপর রিপ্লাই দিল, আর 1 সপ্তাহ পর, মানে আগামী শুক্রবার। ও আচ্ছা, খুব ভালো। জি আপনার সপরিবারে দাওয়াত রইল, আসবেন কিন্তু ইনশাল্লাহ। সাইফের এমন খাপছাড়া কথায় আবারও খুব কষ্ট পায় সুরা। একটা মানুষ কি করে এরকম হতে পারে? এই প্রশ্নটার উত্তর গত 1 বছর যাবৎ মিলানোর চেষ্টা করেছে সুরা, কিন্তু এখনও মিলাতে সক্ষম হয়ে ওঠেনি। তাই আর উপায়ন্তর না পেয়ে বিয়েতে অমত করেনি। বাবার কথায় বিয়েতে রাজি হয়ে গিয়েছে। হবু বরকে এখনও অবধি দেখেনি সুরা। প্রিয় মানুষটিকে হাজার চেষ্টা করেও পায়নি বলে অন্য কোনো পুরুষকে দেখার ইচ্ছা মনে জাগেনি। তবে সুরা 2 বোন ছেলেকে দেখেছে এবং ছেলের প্রশংসায় পঞ্চমুখ তারা। সুরার তার বোনেদের পছন্দের প্রতি বিশ্বাস আছে, তাই হবু বরকে দেখার আগ্রহ জাগেনি। সুরার হবু বর ও সুরাকে দেখেনি এখনও। যেদিন বিয়ে পাকা কথা হয় সেদিন সুরার বাবা সুরার হবু শাশুড়ি মাকে বলেছিলেন, ভাবি সাহেব আপনাদের ছেলে আমার মেয়ে দেখেনি এখনও, তাই বলছিলাম কি ছেলে আগে মেয়েকে দেখুক, তারপর না হয় বিয়ের তারিখ ঠিক করা যাবে। সুরার বাবার কথা শুনে নাজরিন বেগম হেসে বলেছিলেন, ভাই আপনি এ নিয়ে চিন্তা করবেন না, আমার ছেলে আমার পছন্দ করা মেয়েকেই বিয়ে করবে। ওর মায়ের প্রতি ওর বিশ্বাস আছে। অতঃপর 2 পরিবারের সম্মতিতে বিয়ের তারিখ ঠিক করা হয়। এই 1 বছরে হাজার চেষ্টা করেও ভুলতে পারেনি সাইফকে। বই পড়া এবং বিভিন্ন কাজের মধ্যে দিয়ে নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করেছে সুরা। দিন শেষে সেই সাইফের কথায় মাথায় ঘুরপাক করত। মাঝে মাঝে খুব ডিপ্রেশনে ভুগত সুরা। সুরার বড় বোন মারিয়া সব কিছু জানত, তাই বোনকে একটুখানি ভালো রাখার জন্য সিলেট ঘুরতে নিয়ে যায়। সেখানে গিয়ে আরও বেশি করে যেন মনে পড়তে শুরু করে সাইফের কথা। কারণ সুরা যাকে পছন্দ করে সেই ছেলেটি একজন আর্মি। তার চেয়ে বড় কথা হলো সেই ছেলেটি সিলেটের সেনানিবাসে আছে। এ কথা মারিয়া না জানলেও সুরা খুব ভালো করেই জানত। মারিয়া যখন সুরাকে নিয়ে ঘুরতে বেরোতো তখন আশেপাশে খুঁজে বেড়াতো সাইফকে। সুরার শুধু মনে হতো এই বুঝি সাইফ তার সামনে চলে আসবে আর এসে বলবে, কোথায় হারিয়ে গিয়েছিলে সুরা, জানো আমি তোমাকে কতটা মিস করি। কিন্তু না, এরকমটা আর হয় না। 2 দিন যাওয়ার পর সুরার আচরণ স্বাভাবিক না দেখে মারিয়া আবার ঢাকায় ফিরে আসে সুরাকে নিয়ে। ঢাকায় ফিরে এসে বোনকে হাসি খুশি রাখতে অনেক কিছু করে মারিয়া। বিভিন্ন দর্শনীয় স্থানে ঘুরতে নিয়ে যাওয়া, রেস্তোরাঁয় খেতে যাওয়া। মারিয়ার এসব প্রচেষ্টা কিছুটা হলেও সাইফকে ভুলে থাকতে হতো সুরা। কাউকে মাত্র একবার দেখে তার প্রতি এতটা দুর্বল হওয়া নিজের বোনকে না দেখলে কখনো বুঝতো না মারিয়া। সুরার বাবা আলম সাহেব একজন সরকারি কর্মকর্তা এবং তার পোস্টিং ঢাকায়। সেই সুবাদেই সুরাদের ঢাকায় থাকা। ঢাকায় আসার পর বড় মেয়েকে বিয়ে দিয়ে বর্তমানে 2 মেয়ে এবং স্ত্রীকে নিয়ে বেশ ভালোই জীবনযাপন করছে আলম সাহেব। আলম সাহেবকে এখন বলা যায় ঢাকার স্থানীয় ভাড়াটে, কারণ স্বল্প আয়ের কারণে এখনও বাড়ি করতে পারেননি তিনি। যা ইনকাম করেন তা মেয়েদের পড়াশোনা এবং সংসারের খরচ মিটিয়ে সমান সমান হয়ে যায়। তবে গ্রামের বাড়িতে পাকা ঘর এবং বেশ কিছু জমি জমা আছে। পরিকল্পনা আছে চাকরি শেষে গ্রামে ফিরে আসার। গ্রামের মতো এত সুন্দর পরিবেশ ঢাকার কোথাও নেই, তাই চাকরি শেষে আবার আপন মাটিতেই ফিরে আসার ইচ্ছে আলম সাহেবের। এবং ততদিনে মেয়েদেরও একটা না ব্যবস্থা হয়ে যাবে বলে আশা রাখেন তিনি। তো একদিন সুরার চাচা আলম সাহেবকে কল করে জানালেন যে সুরার জন্য খুব ভালো একটা ছেলের সন্ধান পেয়েছেন।
ছেলে সরকারি চাকরি করে। সুরার মা সে কথা শুনে ব্যাগপত্র গুছিয়ে মেয়েদের নিয়ে চলে আসেন গ্রামের বাড়ি কুমিল্লায়। কুমিল্লায় আসার পর চাচাতো বোন রাহির থেকে জানতে পারে সুরা যে তাকে আগামীকাল পাত্রপক্ষ দেখতে আসবে। এই কথা শুনে সুরা বুঝতে পারে তার মায়ের ব্যাপার। সুরা ভার্সিটি থেকে এসে দেখে তার মা গ্রামের বাড়ি যাওয়ার জন্য সব রকম গোছগাছ করে নিয়েছেন। তাই আর অমাত করতে পারেনি সুরা। মায়ের কথা মতো চলে আসে গ্রামের বাড়িতে। কিন্তু সব কিছু জানার পর পাত্রপক্ষের সামনে যাবে না বলে সংকল্প করে। সুরার মা অনেক বুঝান মেয়েকে। পাশের বাড়ির ছোট মেয়ে রুমাকে দিয়েও উদাহরণ দেন। পাশের বাড়ির এক মেয়ে রুমা এখনও স্কুলের গণ্ডিও পেরোতে পারেনি। তার বিয়ে হয়েছে কিছুদিন আগে। সেই তুলনায় সুরার বয়স তো কম নয়, 18 বছর পার হয়ে গিয়েছে, ঠিক 2 বছর আগেই। লোকে বলে মেয়েরা 20তেই বুড়ি হয়ে যায়। এরকম নানা কথাবার্তার মাধ্যমে মেয়েকে বুঝান রাহেলা বেগম। এদিকে মায়ের এরকম কথাবার্তা শুনে মেজাজ গরম হয়ে যায় সুরার। আজকের দিনে দাঁড়িয়ে তার মা কী করে এরকম কথাবার্তা বলতে পারে? সুরার মাথায় আসছে না। মাকে সাফ সাফ জানিয়ে দিয়েছে যে সুরা বিয়ে করবে না। এই বলে সুরা পাশের বাড়িতে রওনা হয় ছোটবেলার বান্ধবী শ্রাবণীর কাছে। পিছু পিছু সুরার ছোট বোন সামিয়াও যায়। রুমাদের ঘরের পাশ দিয়ে যেতে যেতে নজরে পড়ল সামনে থাকা একটা ছেলের দিকে। ছেলেটাকে দেখে সুরার মনে হলো এই ছেলেটি রুমার হাজব্যান্ড। পাঞ্জাবি পরিহিত ছেলেটি কলে কারোর সাথে কথা বলছে। ছেলেটাকে দেখার জন্য সুরা তাকিয়ে তাকিয়ে হাঁটছিল। সুরা যেই না ছেলেটির সামনে গেল তখনই ছেলেটা ঘুরে দাঁড়ালো। সামনে থাকা মানুষটাকে দেখে খুব বড়সড় ধাক্কা খেল সুরা। সামনে থাকা মানুষটা হলো সুরার স্কুল টিচার মাহবুব হোসেন, যে কিনা সুরাকে খুব পছন্দ করত। সুরার এসএসসি পরীক্ষার পর আলম সাহেব পরিবার নিয়ে ঢাকায় চলে যান। তাই স্কুল থেকে চলে আসার পর কোনো রকম যোগাযোগ হয়নি সুরার সাথে মাহবুব হোসেনের। সুরা জানতো যে মাহবুব সুরাকে পছন্দ করে, কিন্তু পরিবার এবং সমাজ এই বিষয়টা কখনোই সহজভাবে নেবে না বলে সুরা নিজেকে মাহবুবের সাথে জড়ায়নি। আজকে এতদিন পর স্যারের সামনে পড়ে যাবে তা কখনো ভাবেনি সুরা। নিজের অস্তিত্ব দমিয়ে রেখে মাহবুবকে জিজ্ঞাসা করল, স্যার আপনি এখানে কেমন আছেন? এতদিন পর সুরাকে দেখতে পেয়ে মাহবুব ও খুব অবাক হয়। স্বপ্নেও ভাবতে পারেনি আজ সুরাকে দেখতে পাবে। তাই সব কিছু ভুলে মাহবুব বলল, তোমাদের ক্লাসের সবাই জানতো আমি তোমাকে কতটা ভালোবাসি। তুমি কি আমার আচরণে একটুও বুঝতে পারোনি যে আমি তোমাকে ভালোবাসি? এতদিন পর মাহবুবের মুখে এরকম কথা মোটেও আশা করেনি সুরা। তাই এর জবাব কী দিবে বুঝতে পারছে না। মাহবুব আবার বলে ওঠে, কী হলো বলো সুরা, তুমি কি একটু বুঝতে পারোনি? স্যার আপনি এগুলো কি বলছেন? মানুষ শুনলে খুব খারাপ বলবে। প্লিজ আর কখনো এগুলো বলবেন না আপনি। একদমে কথাগুলো বলে অন্যদিকে তাকিয়ে রইল সুরা। তখন পিছন থেকে সামিয়া বলে ওঠে, আসসালামু আলাইকুম, কেমন আছেন? মাহবুব সালামের জবাব দিয়ে বলল, তুমি সামিয়া রাইট? সামিয়া হেসে জবাব দেয়, জি স্যার। মাহবুব বলে, অনেক বড় হয়ে গেছো তুমি। এই মুহূর্তে বোনকে পেয়ে হাঁপ ছেড়ে বাঁচল যেন সুরা। না হয় মাহবুবকে কিভাবে সামলাতো তার সুরার কাছে অজানা। মাহবুব আর সামিয়া বেশ কিছুক্ষণ কথা বলে আর সুরা দাঁড়িয়ে থেকে দুজনের কথা শোনে। তারপর সামিয়া বলে, আচ্ছা স্যার আজকে তাহলে আসি। আপনি আজকে যেতে না পারেন তো অন্য কোনো দিন অবশ্যই আসবেন আমাদের বাসায়। যাওয়ার সময় মাহবুবকে শুধু সালাম দিয়ে এগিয়ে বাড়ির পথে এগিয়ে যায় সুরা। পেছন থেকে মাহবুব বলে, কথাটা ভেবে জানাবে আমাকে। সুরা কোনো কথা না বলে নিজের মতো হাঁটতে থাকে। কৌতূহল নিয়ে সামিয়া জিজ্ঞেস করে, আপনি স্যার কিসের কথা বলেছেন? সুরা বলে, তেমন কিছু না, বাসায় চল। সামিয়া আবারও বলে, আপি শ্রাবণী আপির কাছে যাবে না? সামিয়ার একটার পর একটা প্রশ্ন শুনে সুরার খুব বিরক্ত লাগছে, তাই আজকে যেতে ইচ্ছা করছে না বলে বড় বড় পা ফেলে বাড়িতে চলে যায় সুরা। তারপর আলম সাহেব মেয়েকে খুব আদর করে বুঝিয়ে বললে পাত্রপক্ষের সামনে যেতে রাজি হয় সুরা। তারপর তো বিয়ে ঠিক হয়েই যায়। দেখতে দেখতে বিয়ের দিন উপস্থিত হয়। সমস্ত আত্মীয় স্বজন চলে আসে। মারিয়া আর তার বর আসে 2 দিন আগে, আর মারিয়ার শ্বশুরবাড়ির লোকজন আসে বিয়ের দিন। এতদিন নিজেকে অনেক বুঝিয়ে আসলেও আজকে যেন আর নিজেকে বুঝাতে পারছে না সুরা। আজকের পর থেকে সাহেবকে নিয়ে ভাবতেও যেন পারবে না সুরা, কারণ একজন পরপুরুষকে নিয়ে ভাবলে তার স্বামী নামক মানুষটাকে যে ঠকানো হবে
ঘুম ঘুম চোখে ফুলে ফুলে সজ্জিত খাটে বসে আছে সুরা। রাত 3টার উপরে বাজে, অথচ বর নামক ব্যক্তিটি এখনও আসার নাম নেই। সুরার মাথায় একটা কথা ঘুরপাক কাচ্ছে। কাজী সাহেব যখন বিয়ে পড়াচ্ছিলেন তখন বলেছিলেন মৃত মজিদ মাহমুদের একমাত্র ছেলে সাহেব মাহমুদ। সুরা ভাবছে শুধু নামটাই কি এক, নাকি কোনো মিরাক্কেল ঘটলো তার সাথে। আবার ভাবছে এরকম হওয়া কি আদেও পসিবল? আচ্ছা, যদি সত্যি এরকমটা হয় তাহলে আমি কি করব? আচ্ছা, মিস্টার নিরামিষ কি আমাকে সারপ্রাইজ দিতে এরকমটা করছেন? হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সুরার মাথায়। এই মুহূর্তে খুব দেখতে ইচ্ছে করছে তার বরকে। আবার আফসোস হচ্ছে কেন যে বিয়ের আগে একটু দেখলো না। বিয়ের সময় তো দেখার সুযোগ ছিল না। পাশে বসে ঘাড় ঘুরিয়ে যদি বরকে দেখতো তাহলে তো লজ্জায় মাথা কাটা যেত। কারণ সুরার কাজিন মহলের সবাই সারাক্ষণ পাশেই ছিল। তারা সবাই সুরাকে নিয়ে মজা করত। তাই কাজী সাহেবের মুখে সাইফ মাহমুদ নামটা শুনেও চুপ করে থাকতে হয়েছে সুরাকে। বেশ কয়েকবার ঘুমে ঢুলে পড়ার পর বিরক্ত হয়ে উঠে দাঁড়ায় সুরা। তারপর রুমে কয়েকবার পায়চারি করে, গায়ের সমস্ত গয়নাগাটি খুলে রেখে দেয়। তারপর লাগেজ থেকে একটা সুতির 3 পিস নিয়ে বাথরুমে ঢুকে যায়। শাড়ি চেঞ্জ করে 3 পিস পরে বের হয়ে আসে। দেওয়াল ঘড়িতে তাকিয়ে দেখে 4টা ছুঁই ছুঁই। তাই আর বসে থাকতে না পেরে লাইট অফ করে ড্রিম লাইট জ্বালিয়ে ঘুমিয়ে পড়ে সুরা। সুরা ঘুমিয়ে পড়ার কিছু সময় পর পা টিপে টিপে রুমে ঢুকে সাইফ। ড্রিম লাইটের আলোয় সুরাকে বেশ স্পষ্টই দেখা যাচ্ছে। জড়সড় হয়ে ঘুমিয়ে আছে মেয়েটা। সাইফ দরজাটা ভেতর থেকে বন্ধ করে ধীর পায়ে এগিয়ে যায়। তারপর সুরার পাশে বসে সুরার ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে রইল। একসময় মায়ের কথা ভেবে মেয়েটাকে অনেক কষ্ট দিয়েছে সাইফ। সে কথা বারবার মনে পড়ছে সাইফের। সেই কারণে সুরার সামনে আসার মতো সাহস সাইফের ছিল না বলে সুরা ঘুমিয়ে পড়ার পর রুমে এসেছে। কিন্তু এই লুকোচুরি আর কতক্ষণ? দিনের আলো ফুটতেই তো সুরার সামনে পড়তে হবে সাইফকে। হাজারো কথা ভাবতে ভাবতে নিজের শাহাদাত আঙুল দিয়ে ঘুমন্ত সুরার নাকের ডগায় ছুঁয়ে দিল সাইফ, যার ফলে সুরা নড়ে চড়ে উঠল। নড়ে চড়ে আবার পুনরায় ঘুমিয়ে পড়ল। সাইফ মুচকি হেসে সুরার পাশে চুপটি করে শুয়ে পড়ল। আজকে আর ঘুমানোর ইচ্ছে নেই সাইফের। তাই সুরার মুখের দিকে তাকিয়ে সুরার রূপ সুধা পান করতে লাগলো। তারপর ফজরের আজান হতে উঠে ফ্রেশ হয়ে মসজিদে নামাজ আদায় করতে চলে যায়। যাওয়ার আগে সাইফদের বাসায় হেল্পিং হ্যান্ড রহিমা আপাকে বলে যায় সুরাকে যেন নামাজের জন্য ডেকে দেয়। রহিমা আপা ডাকার আগে সুরা উঠে যায়। উঠে ফ্রেশ হয়ে নামাজ পড়ে নেয়। আজকে যদি সুরার মা সুরাকে এভাবে উঠতে দেখতেন তাহলে খুব অবাক হয়ে বলতেন, আজকে মনে হয় সূর্য অন্য দিকে উঠবে। না হয় যে সুরাকে হাজারবার ডেকেও ফজরের নামাজের জন্য ঘুম থেকে উঠানো যায় না, সেই সুরা কিনা আজকে নিজে নিজে উঠে পড়ল। মায়ের মুখটা কীরকম হতো এই মুহূর্তে তা কল্পনায় এঁকে দিল সুরা। তারপর মুচকি হেসে ছাদের দিকে পা বাড়ালো। সৈয়দদের বিল্ডিংটা 1 তলা, তবে আধুনিক ডিজাইন করে খুব সুন্দর করে করা হয়েছে। ছাদে গিয়ে সুরার মনটা ফুরফুরে হয়ে গেল। চারিদিকে গাছপালা থাকার কারণে ঠান্ডা আবহাওয়ায় বেশ ভালো লাগছে। ঢাকায় সুরারা যে বাসায় থাকে সেই বাসার ছাদে সূর্য অস্ত না যাওয়া পর্যন্ত ভুলেও ছাদে পা রাখা যায় না। তাই এরকম পরিবেশ দেখে সুরার খুব ভালো লাগলো। ছাদের চারিদিকে ঘুরে ঘুরে দেখছে সুরা। আশেপাশে অনেক দালান কোঠা রয়েছে। ছাদের এক কোণায় একটা বেলি ফুলের গাছ আছে। গাছে অনেকগুলো ফুল ফুটেছে, যা দেখে আনন্দে আত্মহারা সুরা। সুরা খুব প্রিয় ফুল হলো বেলি। কতবার যে বেলি ফুল গাছ ক্রয় করে টবে রোপণ করেছে তা শুধু সুরাই জানে। কিন্তু কোনো বাড়ি বাঁচাতে পারেনি, প্রত্যেকবারই মারা গেছে গাছগুলো। এখানে এসে সুরার পছন্দের ফুল দেখতে পাবে কখনোই ভাবেনি সুরা। ফুলগুলোর কাছে গিয়ে ফুলের সুবাস নিল সুরা। তারপর একটা ফুল হাতে নিয়ে নিচে নেমে আসলো। নিচে নেমে এসে রুমের দিকে যেতে নিল। রহিমা আপা বললেন, ভাবি আপনারে আমি খুঁজতে খুঁজতে শেষ, আর আপনি ছাদে নিয়ে গেছিলেন? সুরা বলল, কেন, কোনো প্রয়োজন ছিল? রহিমা আপা বললেন, ভাইজান মসজিদে যাওনের আগে কয়া গেছেন আন্নার ডাইকা তুলতে, নামাজ পড়তে। আচ্ছা না তো ওইটাই গেছেন, আমি যাই, মেলা কাম আছে আমার। সুরা শুনে বলল, আচ্ছা ঠিক আছে, আপনি যান। তারপর রহিমা আপা চলে যায়। সুরা তার রুমের দিকে যায়। তখন সাহেব বাঁচতে যাচ্ছিল। এক নজর সাহেবকে দেখে সুরা রুমের কাছে গিয়ে কিছু একটা ভেবে আবার দৌড়ে সাহেবের সামনে আসে। নিজের কাঙ্ক্ষিত মানুষটাকে এভাবে দেখতে পাবে কখনোই ভাবেনি সুরা। নিজের আবেগ সামলাতে না পেরে
সাহেবকে জড়িয়ে ধরে সুরা। সুরার হঠাৎ এহেন কাণ্ডে কী করবে বুঝে উঠতে পারছে না সাহেব। কিছুক্ষণ পর সুরার হুঁশ আসে, সে কি করছে এসব। তাই জট করে সাহেবকে ছেড়ে দিয়ে দূরত্ব বজায় রেখে দাঁড়ালো। তারপর জিজ্ঞাসা করলো, মিস্টার নিরামিষ, আপনি এখানে কিভাবে? আর আপনার গার্লফ্রেন্ড কোথায়? বাসায় মেহমান আছে ভেবে সাহেব বলল, আমার বাসায় আমি থাকবো না তো কে থাকবে? এই বলে আর কথা না বাড়িয়ে বাড়ির বাইরে চলে গেল। সুরা কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে এক প্রকার দৌড়ে রুমে এসে ফোন হাতে নিয়ে মারিয়ার নাম্বারে কল দিল। মারিয়া কল রিসিভ করেই বলল, সারপ্রাইজটা কেমন ছিল বলতো? আপি, তুমি সব জানতে, কেন বলনি আমাকে? উত্তেজিত হয়ে কথাটা বলল সুরা। মারিয়া বলল, আমি কিন্তু তোকে ছবি দেখতে বলেছিলাম, তুই নিজেই তো দেখবি না বললি, তাই আর বলিনি। মিস্টার নিরামিষ যে তোর বর হতে চলেছে, ভাবলাম একেবারে বাসর ঘরেই মন ভরে দেখতে পারবি। হেসে হেসে কথাগুলো বলল মারিয়া। সুরা বলল, আপু, তুমি ইদানিং খুব পচা হয়ে গেছো কিন্তু। আমি না হয় এখন পচা, এবার বল কেমন লাগলো সারপ্রাইজ? সুরা বলল, আপু, তাহলে ওনার গার্লফ্রেন্ড কোথায়? উনি ওনার গার্লফ্রেন্ডকে কেন বিয়ে করলেন না? মারিয়া বলল, সে কথা তোর ভাবার দরকার নেই, এখন নিরামিষ শুধু তোর, বুঝলি? নিরামিষ শুধু তোর কথাটা শুনে সুরার মন আজ ভালো লাগায় ছেয়ে গেল। আজ থেকে 1.5 বছর আগে এক অনুষ্ঠানে সাহেবকে দেখেছিল সুরা। ইউনিফর্ম পরিহিত অবস্থায় খুব সুন্দর লাগে সাহেবকে, আর সে দেখাতেই সাহেবের প্রতি পাগল হয়ে যায় সুরা। সাহেবের ইউনিফর্মে সাহেব নাম দেখতে পেয়ে ফেসবুকে সার্চ দিয়ে অনেক খোঁজাখুঁজির পর সাহেবের আইডি খুঁজে পায় সুরা। আইডির প্রোফাইলে সাহেবের ছবি থাকতে বের করতে একটু সুবিধা হয়। তারপর ফ্রেন্ড রিকোয়েস্ট। কিছুদিন পর সাহেব রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে। মাঝে মাঝে কথা হতো তাদের মধ্যে, তবে বেশিরভাগ সময়তেই সুরার মেসেজ সিন করে রেখে দিত সাহেব, বা অনেক সময় পর রিপ্লাই দিত। আবার মাঝে মাঝে সাহেব এমন এমন কথা বলতো যেন সুরাকে সেও পছন্দ করে। সুরা ওই কথাগুলোই ভাবত আর আনমনে হাসত, বাদ বাকি অবহেলাগুলো মনেই করতো না। এইটাই হয়তো ভালোবাসা। কাউকে ভালোবাসলে তার দোষগুলো মনে না রেখে বরং তার ভালো দিকগুলো মনে রাখাই হয়তো ভালোবাসার বহিঃপ্রকাশ। তো একদিন মারিয়া জানতে পারল যে সুরা সাহেবকে অনেক পছন্দ করে। তাই মারিয়া বোনের নানা রকম পাগলামি দেখে সিদ্ধান্ত নেয় সাহেবকে জানাবে। অবশ্য প্রথমে সুরাকে বলে জানানোর জন্য যে সুরা সাহেবকে পছন্দ করে, কিন্তু সুরা ভয় পায় যদি সাহেব নিষেধ করে দেয় তাহলে সুরা কিছুতেই নিজেকে সামলাতে পারবে না, খুব কষ্ট পাবে। তাই আর উপায় না দেখে মারিয়া নিজেই একদিন সাহেবকে সব কিছু বলে। সাহেব সব কিছু শুনে বলে, আপু, আমার এখন ডিউটি আছে, আমি পরে এই ব্যাপারে আপনার সাথে কথা বলবো। এরপর বেশ কিছুদিন হয়ে যায়, সাইফের আর কল করে না মারিয়াকে। তাই মারিয়া বোনের কথা ভেবে আবারও কল করে সাহেবকে। তখন সাহেব জানায় সাইফের গার্লফ্রেন্ড আছে এবং তাকে সাইফ অনেক লাভ করে আর তাকেই বিয়ে করবে। মারিয়ার থেকে সাইফের কথাগুলো শুনে সুরা অনেক কান্নাকাটি করে, এমনকি খাওয়া দাওয়া এক প্রকার ছেড়ে দেয়। মা বাবা বিষয়টা জানতে পারলে খুব খারাপ হবে ভেবে মারিয়া সুরাকে তার সাথে নিজের বাসায় নিয়ে যায়। তারপর সুরা সাহেবকে একদিন সমস্ত যোগাযোগ মাধ্যম থেকে ব্লক করে দেয়, কারণ সুরা যখন অনলাইনে যায় তখন সাহেবকে অনলাইনে অ্যাক্টিভ দেখলে মেসেজ দিতে ইচ্ছে করে। এত কিছুর পর সাহেবের সাথে যোগাযোগ করার কোনো মানে হয় না, তাই শত কষ্ট হলেও ব্লক করে দেয় সুরা। ভাবি খাইতে আয়েন, বেকিয়া বইয়া আসে আন্নার লাগি। সুরা জানলা দিয়ে বাইরে তাকিয়ে এত সময় এই কথাগুলোই ভাবছিল। তখন রহিমা আপা এসে কথাগুলো বলল। রহিমা আপার এরকম ভাষার কথা শুনে সে হেসে ফেলল সুরা। তারপর আর না দাঁড়িয়ে ডাইনিং রুমে চলে গেল। গিয়ে দেখে সবার সাথে সাইফও আছে। সব চেয়ার সবাই বসে পড়েছে, শুধু সাইফের পাশের চেয়ারটা ছাড়া। হয়তো সবাই ইচ্ছে করেই এই চেয়ারটা ফাঁকা রেখে দিয়েছে। সুরাকে দেখে সাইফের মা আমিনা খাতুন সুরাকে বসতে বলে। শাশুড়ি মায়ের কথায় ফাঁকে থাকা চেয়ারটায় বসে পড়ে সুরা। তারপর সবাই খাবার খেতে শুরু করে। খাবার খাওয়ার মাঝে সাইফের ফুফাতো বোন বাবলি সুরাকে বলে, ভাবি, তুমি পুডিং, কেক, মিষ্টি, পিৎজা, পিঠা এই ধরনের খাবারগুলো বানাতে পারো? সুরা বলল, পারি তো, পুডিংটা একটু বেশিই পারি। আমার পুডিং এত সুন্দর হয় কি বলবো তোমায়, যার ফলে স্পেশাল মানুষজন ছাড়া খেতেই পারে না। সুরা কথা শুনে সাইফের বিষম খেয়ে উঠল। সাইফ খুব ভালো করেই জানে সুরা কীরকম পুডিং বানাতে পারে। সাইফের সাথে যখন কথা হতো সুরার তখন
সুরা পুডিং তৈরি করে এফবিতে পোস্ট করেছিল, যেখানে পুডিং হওয়ার বদলে এক ধরনের ক্ষীর হয়ে গেছিল। সাইফের বিষম খাওয়া দেখে সুরা পানি এগিয়ে দিল। পানি খেয়ে ভালো হওয়ার পর সুরা চুপি চুপি সাহেবকে বলে, আপনাকে একদিন তৈরি করে খাওয়াবো, কেমন? সাহেব শুনে শুকনো কাশি দেয়। সাইফের অবস্থা দেখে বাবলি বলল, ভাইয়া তোর কী হয়েছে বলতো? প্রথমে বিষম খেলি, এখন আবার কাশছিস। সাহেব কি বলবে খুঁজে না পেয়ে কপট রাগ দেখিয়ে বলল, বাবলি তুই চুপ করবি? খাবার খাওয়ার সময় কথা বলতে নেই, তুই জানিস না? আর এভাবে খাচ্ছিস কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা পাশ থেকে খাও, মাঝখান থেকে খেও না, কারণ মাঝখানে বরকত নাজিল হয়। তিরজেমি মিশাকত হা। বাবলি আর কোনো কথা না বলে চুপচাপ ঠিকভাবে পাশ থেকে খেতে লাগলো, তবে মনে মনে সাইফের পিণ্ডি চটকাতে লাগলো। সকালের নাস্তা হিসেবে সবাই ভুনা খিচুড়ি, গরুর গোশত আর ডিম ভুনা খাচ্ছে। সাইফের কথা শুনে বাকিরাও কথা বলা বন্ধ করে দেয়, কারণ সাইফের রাগ সম্পর্কে সবাই অবগত আছেন। অনেকের ধারণা আরমিনা অনেক রাগী বদমেজাজি হয়, কিন্তু বিষয়টা বাস্তবিক সেরকম নয়। আরমিনা যেখানে যেমন হওয়া প্রয়োজন সেখানে ঠিক সেরকম হয়ে থাকে, তবে তাদের কাজগুলো খুব ক্রিটিক্যাল, যার ফলে বেশিরভাগ সময় মেজাজ গরম থাকে। তবে সেটা কাজের বাইরে নয়। খাওয়া শেষ করে সাইফ তার রুমে চলে যায়, আর সুরা মেহমানদের সাথে বসে কথাবার্তা বলে। কথা বলা শেষ করে রুমে যায়। রুমে পা রাখতেই সাইফ বলল, তোমার মনে অনেক প্রশ্ন আছে জানি, অবশ্য থাকারই কথা। সব প্রশ্নের উত্তর আমি দেব, তবে এখন নয়। সুরা বলল, তবে কখন? বাসায় এখন মেহমান ভর্তি, তাই যে কেউ চলে আসতে পারে। আমি তোমাকে আগে থেকে চিনতাম, এটা জানতে পারলে খুব খারাপ হবে, তাই প্লিজ একটু ধৈর্য ধরো, আমি সব বলবো তোমায়। সাইফের কথাগুলো শুনে সুরার যেন আরও কৌতূহল বেড়ে গেল। তবে সুরা এটাও জানে এখন হাজার হলেও সাহেব কিছুই বলবে না তাকে, তাই ধৈর্য ধরে অপেক্ষা করতেই হবে সুরাকে। ছোট করে আয়োজন করা হয় সুরা আর সাইফের বৌভাত উপলক্ষে। তারপর সুরার বাড়ি থেকে পরিবারের লোকজন কিছু আত্মীয় এসে সুরা আর সাহেবকে সুরাদের বাড়িতে নিয়ে আসে। নিজের বাড়িতে এসে খুব ভালো লাগছে সুরার। মা চাচিদের সাথে কুশল বিনিময় করে রেখে যাওয়া ট্যাবটা হাতে নিয়ে গেমস খেলতে বসে পড়ে সুরা। সাথে যে সাহেব এসেছেন তা যেন ভুলেই গেছে। ট্যাব হাতে পেলে দুনিয়া শুদ্ধ, সব কিছু যেন ভুলে বসে সুরা। এর জন্য কত কত বকাচকা খেয়েছেন সুরার মা। সুরা যখন ডিপ্রেশনে ভোগে তখন মারিয়া সুরাকে ট্যাবটা কিনে দেয়, যাতে কষ্টগুলো কিছুটা হলেও ভুলে যেতে পারে সুরা। সেই থেকে গেমস খেলায় আসক্ত হয়ে পড়ে সুরা। কষ্টগুলো ভুলতে পারার এটাই বেস্ট মাধ্যম ছিল। নিজের ফোন হাতে নিলে সাহেবের কথা বেশি মনে পড়তো না, তাই ট্যাব নিয়ে থাকতো সারাক্ষণ। আপি তোমার সাথে কথা ছিল বলবো? দেখছিস তো কাজ করছি, এখন একদম বকবক করবি না বলে দিলাম। খুব বিরক্ত সহকারে সামিয়াকে কথাগুলো বলল সুরা। সামিয়া আবারও বলল, আপি একটু শুনে নাও, তারপরে আবার গেম খেলায় মনোযোগ দিও। চকলেট খাবে? এই দেখো, চকলেটের পুরো বক্সটা মাহবুব স্যার কিনে দিয়েছে। মাহবুবের কথা শুনে খেলা বাদ দিয়ে সুরা সামিয়ার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল, স্যারের সাথে তোর কোথায় দেখা হলো? সামিয়া বলল, রাহিয়াপুর সাথে শপিং মলে গিয়েছিলাম সেখানে। স্যার কি জানে আমার বিয়ের ব্যাপারে? আপি তুমি যে কি বলো না, এরকম একটা খবর না জানে পারে? তবে বাবা যখন স্কুলে বিয়ের কার্ড দেয় তখন থেকে স্যার স্কুলের কাছে ঢাকায় ছিলেন। সুরা সব কিছু শুনে বলল, এত সব তুই কী করে জানলি? সামিয়া বলল, স্যারকে জিজ্ঞাসা করেছিলাম তোমার বিয়েতে আসলেন না কেন, তখন স্যার এই কথা বললেন। সুরা মনে মনে বলল, ভালোই হয়েছে, না হয় কি না কি করতেন আল্লাহ জানেন। আপনি নাও চকলেট খাও। চকলেট দিকে তাকিয়ে সুরা দেখতে পেল সেই চকলেটগুলো যেগুলো মাহবুব সুরাকে খাওয়ানোর জন্য পুরো ক্লাসের ছাত্রছাত্রীদের খাইয়েছিল। সুরা যখন নবম শ্রেণীতে পড়ে তখন থেকে মাহবুব স্যার সুরাকে পছন্দ করে। হিসাব বিজ্ঞানের টিচার হওয়ায় মাহবুব স্যারের কাছে কোচিং করত সুরা। সেই সুবাদে মাঝে মাঝে মেসেজে কথা হতো, তবে বেশিরভাগ সময় হিসাব বিজ্ঞানের অঙ্ক নিয়ে। বাসায় অঙ্ক করতে গিয়ে বুঝতে না পারলে মাহবুব স্যার জিজ্ঞাসা করত সুরা। এর থেকে আরও বেশি করে মাহবুবের মনে জায়গা দিয়ে দেয় সুরাকে। ক্লাসে পড়ানোর ফাঁকে সুরার দিকে তাকিয়ে থাকা, সুরাকে খুশি করতে সুরাকে বাদ দিয়ে সুরার বান্ধবীদের পড়া জিজ্ঞাসা করা, টিফিন পিরিয়ডে সুরার থেকে টিফিন খাওয়া, পরীক্ষার হলে সুরা কোনো প্রশ্নের উত্তর না পারলে সেই প্রশ্নের উত্তর বলে দেওয়া, পরীক্ষা কেমন হচ্ছে রোজ রোজ জিজ্ঞাসা করা।
পরীক্ষা খারাপ হলে বকা দেওয়া। কারণ মাহবুবকে কেন জিজ্ঞাসা করেনি সুরা, তাহলে তো মাহবুব বলে দিতে পারত। আরও কত শত কিছু করতো মাহবুব স্যার। সুরার ক্লাসে সবার নজরে পড়তো এগুলো। স্যার বলে কেউ কিছু বলতো না। সুরা বুঝতো মাহবুব স্যারকে, তাই তাকে সে পছন্দ করেন। তরুণ মনে ভালোই লাগতো, এত ছাত্রছাত্রীর মধ্যে স্যার তাকে পছন্দ করে। তবে পরিবার এবং সমাজের ভয়ে বিষয়টা এগিয়ে নেওয়ার সাহস হয়ে ওঠে নাই। তারপর এসএসসি পরীক্ষার পর ঢাকায় চলে যাওয়ার পর মাহবুব স্যারের কথা এক প্রকার ভুলেই যায় সুরা। আপনি তোমার ফোন নাম্বার নিয়েছেন স্যার? সামিয়ার কথা শুনে চমকে ওঠে সুরা, আর এক প্রকার চিৎকার দিয়ে বলে, আমার নাম্বার কেন দিয়েছিস? তখন সাইফ আসে রুমে, এসে বলল, কেউ নিজের বাসায় এসে আমাকে তো ভুলেই গেছে। সাইফের কথা শুনে সুরা জিভে কামড় দেয়। সত্যিই তো, সাইফের কথা তো ভুলেই বসে আছে সুরা। জিজু, আপির এই ট্যাব হচ্ছে আপির প্রথম হাজবেন্ড, বুঝলে? আর তুমি দ্বিতীয়। এই ট্যাব একবার আপি হাতে পেলেই হয়, দুনিয়ার সবাইকে আপি ভুলে যায়। সুরার হাতের ট্যাবটা দেখিয়ে সাইফকে কথাগুলো বলল সামিয়া। সাইফ সব কিছু শুনে বলল, তাহলে এই ট্যাব আমার সতীন, তাই তো? এই বলে সামিয়া আর সাইফ দুজনেই হেসে দেয়। আর সুরা কটমট করে তাকায় সামিয়ার দিকে। সামিয়া ভেঙচি কেটে চলে যায় নিজের রুমে। আপি তখন স্যারকে ফোন নাম্বার দেওয়াতে এত রিয়াক্ট করলো কেন, তার উত্তর খুঁজে পায় না সামিয়া। এদিকে সাইফ সুরাকে বলল, দেখি আমার সতীনকে। ট্যাবকে আবারও সতীন বলায় সুরা গাল ফুলিয়ে বলল, আবারও সতীন বলছেন? সাইফ মুচকি এসে বলল, তুমি কি রেগে যাচ্ছ নাকি? আমি তো তোমার সাথে ঠাট্টা করছি। সুরা বুঝতে না পেরে বলল, মানে স্ত্রীর সাথে হাসি ঠাট্টা করা প্রিয় নবীর সুন্নাত, আর তাই আমি একটা সুন্নাত পালন করে ফেললাম। সুরা এই কথা শুনে বেশ অবাক হয়, এত সহজেই সুন্নাত পালন করা যায়, আগে জানতো না সুরা। এবার দেখি কি গেমস খেলতে ব্যস্ত তুমি, চলো আমিও খেলবো তোমার সাথে। তারপর দুজনে মিলে কিছু সময় গেমস খেলতে ব্যস্ত হয়ে পড়ল। তারপর মাগরিবের আজান হতে সাইফ সুরার কাজিন আদনানকে নিয়ে মসজিদে চলে যায়। সাইফ যাওয়ার পর সুরার গরিলা বাহিনী কাজিন মহলে সব কটা এসে ঘিরে ধরে সুরাকে। সবগুলোর প্রশ্ন, বাসর ঘরে কি ঘটেছে। সুরা এখান থেকে পালাতে চাইলে সবগুলো আটকে রাখে সুরাকে। তখন মারিয়া আসলে সুরা বলে, আপনি দেখো না ফাজিলগুলো কি বলছে। মারিয়া বলল, ধারা সব কটার বিয়ের ব্যবস্থা করছি, তাহলে প্র্যাকটিক্যালি দেখতে পারবি বাসর ঘরে কি হয়। মারিয়ার কথায় সবগুলো লজ্জায় পড়ে যায়। তখন সুরার ফোনে আননোন নাম্বার থেকে একটা মেসেজ আসে। মেসেজটা এরকম, 4-5 সন্তানের মা হলেও তোমাকেই চায়। এরকম মেসেজ দেখে খুব ভয় পেয়ে গেল সুরা। কে দিতে পারে এরকম মেসেজ ভাবতেই মাহমুদ স্যারের কথা মাথায় আসলো সুরার। মাহমুদ স্যার ব্যতীত অন্য কেউ নেই এরকম মেসেজ দেওয়ার মতো। তাই সুরা নিশ্চিত এই মেসেজ মাহমুদ স্যারই দিয়েছেন। সুরা হঠাৎ চুপ হয়ে থাকার কারণে সবাই জিজ্ঞেস করলো, কী হয়েছে সুরার? সুরা বলল, তেমন কিছু হয়নি। তখন মারিয়া বলল, তেমন কিছু না হলেও কিছু তো একটা হয়েছে নাকি, কি হয়েছে বল। মারিয়ার সাথে সাথে সবাই বলছে কি হয়েছে বলার জন্য। সবাই চোরাচুরিতে সুরা বলে দেয় মেসেজের কথা। মেসেজের কথা শুনে সবাই দেখতে চায়। রাহি দেখে বলে, আরে এটা তো মাহমুদ স্যারের ফোন নাম্বার। রাহির কথা শুনে সবার যেন আকাশ থেকে পড়ার মতো অবস্থা হলো। সবার মাথা যেন হ্যাং হয়ে গেল। মাথায় কিছুতেই আসছে না স্যার কেন এরকম কথা বলবে সুরাকে। তখন সুরা সবটা ক্লিয়ার করে বলে মাহমুদ স্যারের ব্যাপারে। এত কিছু হয়েছে, তুই আমাকে একটু কিছুও বললি না। মারিয়ার কথায় সুরা বলল, আমি তো ভেবেছিলাম এতদিনে হয়তো স্যার সব ভুলে গেছেন। এতদিন পরেও যে স্যার সব কিছু মনে রেখে দেবেন কে জানতো বলো। সবাই নিজেদের মতো করে ভেবে চলছে এর সমাধান কি করে করা যায়। সুরার দুশ্চিন্তা সাহেবকে নিয়ে। সাহেব জানতে পারলে সুরাকে যদি ভুল বোঝে তাহলে সুরার কি হবে। এত কষ্টের পর সাহেবকে পেয়ে কিছুতেই হারাতে চায় না সুরা। মিস্টার নিরামিষ যদি আমাকে ভুল বুঝে তাহলে আমি মরেই যাব। এই সামান্যতম কারণে তোমাকে ভুল বোঝার কোনো মানেই হয় না। হঠাৎ কারো কথায় বিস্ময় নিয়ে সবাই দরজার দিক তাকালো। তাকিয়ে দেখে সাহেব বলল কথাটা। সুরা দাঁড়িয়ে যায় সাহেবকে দেখে। আর সামিয়া বলে, জিজু তুমি সবটা শুনেছ? সবটা শুনেছি। আড়ি পেতে কথা শোনার জন্য আমি দুঃখিত। তবে কথাগুলো শুনে খারাপ নয়, বরং ভালোই হলো। আর মিসেস সুরা, সামান্য একটা ব্যাপারে তোমার এরকম কথা বলাটা উচিত হয়নি। আল্লাহ মাফ করুন তোমাকে। তোমার স্যারের ব্যবস্থা আমি করব, চিন্তা করো না। সাহেবের কথা শুনে সবাই বলল, এই না হলে আমাদের দুলা ভাই।
সুরা আর কোনো টেনশন নেই। আমাদের আর্মি দুলাভাই যেহেতু বলেছেন স্যারের ব্যবস্থা করবেন, সেহেতু ধরে নে কাজ হয়ে গেছে। এদিকে সাহেবের কথায় সুরার মনে লাড্ডু ফুটছে। এই না হলে তার মিষ্টার নিরামিষ, না আর্মি বর। সুরা মনে মনে এসব ভাবছে আর হাসছে। এদিকে সবাই যে তার দিকে তাকিয়ে আছে সেদিকে কোনো খেয়াল নেই। সবার কথা মনে হতে তাকিয়ে দেখে সবাই আর চোখে তাকিয়ে আছে সুরার দিকে। সুরার কাচুমাচু মুখ দেখে অট্ট হাসিতে ফেটে পড়ে সবাই। তখন সাইব বলল, সবাই হাসি থামাও, ইসলামে দাঁত দেখিয়ে অট্ট হাসি দেওয়া নিষেধ। আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় মুচকি হাসি দিতেন। সইবের কথা শুনে সবাই চুপ হয়ে যায়। তারপর সইব বলে, শালক শালিকারা সবাই মাগরিবের নামাজ পড়েছ নিশ্চয়ই? মারিয়া বলল, আমি যাই আম্মু, মনে হয় ডাকছে। মারিয়া চলে যাওয়ার পর সামিয়া বলে, জিজু আমি যাই নামাজ পড়তে। সামিয়ার সাথে সাথে বাকিরাও চলে যায়। বাকি থাকে সুরা। সুরাও বলে, আমি একটু আসছি, আপনি বসুন। সুরা দরজার কাছে যেতেই সাহেব সুরার হাত ধরে নেয়। সুরা দাঁড়িয়ে বলে, কিছু বলবেন? তুমি নামাজ পড়েছ? সুরা মাথা নিচু করে বলল, না। যাও এক্ষুনি অজু করে এসে নামাজ পড়ে নাও। সুরা আর কিছু না বলে বাথরুমে চলে যায়। সাহিব বেলকনিতে এসে মাকে কল করে, মা তুমি কিছু খাবার খেয়ে মেডিসিন নিয়েছো? আমিনা খাতুন খুশি হয়ে বলে, বাবা আমি খেয়েছি, তুই টেনশন করিস না। বৌমা কি করে? মাও নামাজ পড়ে। এখন নামাজ পড়ে? এত দেরি করে কেন নামাজ পড়ছে? আসলে মা ওর কাজিনরা সবাই কথাবার্তা বলতে বলতে দেরি হয়ে গেছে। ও আচ্ছা। মা ছেলে আর কিছুক্ষণ কথা বলে রেখে দেয়। তারপর সুরার নামাজ পড়া শেষ হলে সাইফের জন্য নাস্তা নিয়ে আসে। সাহেব সুরাকে নিজের পাশে বসিয়ে বলে নাস্তা করার জন্য। তারপর দুজনে মিলে নাস্তা করতে করতে কথা বলে। কথায় কথায় সাহেব বলে, কোরআন শরীফে আল্লাহ আওয়ালা 82 বার নামাজের কথা বলেছেন। নামাজ ফরজ ইবাদত, তাই নামাজের জন্য কোনো রকম ছাড় দেওয়া হবে না। একজন অসুস্থ ব্যক্তির জন্যও ছাড় নেই। দাঁড়িয়ে যদি নামাজ আদায় করতে না পারে তাহলে বসে পড়বে, বসেও যদি না পারে তাহলে শুয়ে পড়বে, তবুও নামাজ আদায় করতেই হবে। তাই বলছি প্লিজ এক ওয়াক্ত নামাজ ও কাজা করো না। সবটা শুনে সুরা বলল, আমি চেষ্টা করব 5 ওয়াক্ত নামাজ আদায় করার। সুরার কথা শুনে সাহেব খুব খুশি হয়। তারপর সবাই ঈশার নামাজ আদায় করে, একসাথে রাতের খাবার খেয়ে নেয়। খাবার খাওয়া শেষে রুমে এসে সুরা সাহেবকে বলল, এবার বলুন না কি কথা বলবেন, চলো ব্যালকনিতে গিয়ে বসি। তারপর ব্যালকনিতে গিয়ে বসলো সুরা আর সাহেব। সাহেব বলতে শুরু করলো, আমার একটা বোন ছিল, আমি তখন ছোট। আপু তখন নতুন নতুন কলেজে ভর্তি হয়েছে। কিছুদিন যেতে না যেতেই মা আপুর মধ্যে কিছু লক্ষণ খেয়াল করে, কেমন যেন অন্য মনস্ক হয়ে থাকে, নিজে নিজে হাসতে থাকে। মা জিজ্ঞাসা করলে বলে, তেমন কিছু না মা, ওই একটা হাসির ঘটনা মনে পড়ে গেছে তাই হাসছি। একদিন মায়ের কানে আসে আপু কলেজ ফাঁকি দিয়ে প্রতিদিন কোনো এক ছেলের সাথে ঘুরে বেড়ায়। মা জানতে পেরে বাবাকে বলে। বাবা আপুর ঘর থেকে বের হওয়া বন্ধ করে দেন। তাই আপু একদিন সুযোগ করে রাতের বেলা পালিয়ে যায়। প্রায় 2 মাস আপুর কোনো খবর পাওয়া যায়নি। অনেক খুঁজেও পুলিশ আপুকে খুঁজে বের করতে পারেনি। একদিন পুলিশ কল করে বলল, একটা লাশ উদ্ধার করা হয়েছে, আপনারা দেখে যান এটা আপনাদের মেয়ে কিনা। তারপর মা বাবা গিয়ে দেখে ওই লাশটা আমার আপুর। আপু যেই ছেলের সাথে পালিয়ে যায় সেই ছেলেটি আপুর এই অবস্থা করে। অনেক খুঁজেও পুলিশ ছেলেটাকে খুঁজে বের করতে পারেনি, কারণ তাকে কেউ চিনত না। এভাবেই কেসটা ধামাচাপা পড়ে যায়। আবুর জন্য কষ্ট পেতে পেতে বাবা দুনিয়ার মায়া ত্যাগ করল। বলতে বলতে সাহেবের চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ল। এরপর থেকে আমাদের ঘরে প্রেম ভালোবাসা এসবে কেউ বিশ্বাস করে না। মা খুব ভয় পায় এসবে। আমাকে দিয়ে প্রতিজ্ঞা করিয়েছে যাতে আমি এসবে কখনো না জড়াই। তাই তোমাকে পছন্দ করা সত্ত্বেও কখনো বলিনি তোমায়। আবার মা কল করে বলল, আমার জন্য মেয়ে পছন্দ করেছে। সব কিছু মিলিয়ে মারিয়া আপু মিথ্যা বলতে হয় আমাকে। তবে তোমার সাথে যে মা আমার বিয়ে ঠিক করেছে আমি জানতাম না। সিলেট থেকে আসার পর মা তোমার ছবি দেখায় আমাকে। তখন জানলাম তুমি সেই মেয়েটি যাকে মা তার বৌমা করে আনতে চলেছে। তোমার ছবি দেখে কতটা ভালো লেগেছে বলে বোঝাতে পারবো না তোমায়। সব কথা শেষে সাহেব সুরাকে নিজের সাথে জড়িয়ে নিয়ে অনেক রাত পর্যন্ত দুজনে মিলে আকাশের পানে চেয়ে থাকে। আকাশের তারাগুলো সাথে জল জল করে থাকা চাঁদ দেখতে দেখতে এক সময় সুরা ঘুমিয়ে পড়ে। ঘুমিয়ে পড়ার পর সাহেব সুরাকে কোলে নিয়ে এনে বিছানায় শুয়ে দেয়। তারপর লাইট অফ করে নিজেও শুয়ে পড়ে।
কিছুদিন পর সৈফের ছুটি শেষ হয়ে গেলে সিলেট সেনানিবাসে চলে যায়। যাওয়ার আগে মাহবুব স্যারের ব্যবস্থা করে যায়। স্কুল থেকে নোটিশ আসে, মাহবুব দ্বিতীয়বার কোনো নারীর সাথে এরকম করলে তাকে স্কুল থেকে বহিষ্কার করা হবে। সাইফ সুরাকে মেসেজ করে বলে সরি। তখন সুরা বুঝতে পারে নিশ্চয়ই সাইফ কিছু করেছে, যার কারণে মাহবুব স্যারের এই পরিবর্তন। আবার ছুটিতে এসে সুরাকে নিয়ে রাঙামাটি ঘুরতে যাবে বলে ঠিক করে রাখে সাইফ, কিন্তু সুরাকে জানায় না, সারপ্রাইজ দিবে বলে। বেশ ভালোই দিন যাচ্ছিল সুরার। সবগুলো বই নিয়ে আসে শ্বশুর বাড়িতে। ঢাকায় গিয়ে শুধু পরীক্ষার সময় হলে পরীক্ষা দিবে। একদিন হঠাৎ আমিনা খাতুন খুব অসুস্থ হয়ে পড়েন। হসপিটালে ভর্তি করানো হয়। 2 দিন হসপিটালে থাকার পর কিছুটা সুস্থ হলে ডাক্তার বাসায় পাঠিয়ে দেন। এর 1 সপ্তাহ পর একদিন সুরা সকালবেলা চা নিয়ে শাশুড়ির ঘরে যায়। অনেক ডাকাডাকি করেও যখন কোনো সারা শব্দ পায় না, তখন রহিমা আপাকে ডেকে আনে। রহিমা আপা এসে মানুষ জড়ো করে। এর মধ্যে ডাক্তার এসে নারী পরীক্ষা করে জানায় আমিনা খাতুন আর নেই। শাশুড়ি মারা যাওয়ার পর সুরা খুব ভেঙে পড়ে। সৈফের চাচারা আমিনা খাতুনের শেষ কাজগুলো করেন। সৈফকে জানানো হয় তার মায়ের মৃত্যুর কথা, কিন্তু সৈফকে ছুটি দেওয়া হয় না। মায়ের মৃত্যুর সময় ছেলে আসতে না পারা, মাকে শেষ দেখা দেখতে না পারা, এর থেকে যন্ত্রণার হয়তো আর কিছু নেই পৃথিবীতে। 3 মাস পর সাইফ বাড়িতে আসে। এসে মায়ের কবরের পাশে বসে অঝরে কাঁদতে থাকে। এরকম মুহূর্তে সৈফকে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা খুঁজে পায় না সুরা। সৈফের সাথে নীরবে সুরাও কাঁদে। ছুটি শেষ হলে বাড়িতে তালা ঝুলিয়ে সুরাকে নিয়ে সিলেটে চলে যায় সাইফ। সেখানে সরকারের দেওয়া কোয়ার্টারে থাকে। আর ছুটি পেলে এসে মা বাবার কবর জিয়ারত করে বাকি সময় ঢাকা সুরাদের বাসায় থেকে তারপর আবার সিলেটে চলে যায়। তবে এখন সাইফের সাথে সুরার সম্পর্ক খুব সুন্দর হয়ে উঠেছে। বেশ ভালোই কাটছে তাদের টুনাটুনির সংসার। তো বন্ধুরা, আজকের গল্পটি এই পর্যন্তই। আশা করি গল্পটি তোমাদের খুবই ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং কমেন্টে তোমাদের মতামত জানাবে। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবে, সুস্থ থাকবে।